বুঝলে, এই লেখার যোগ্য কোনো লেখা কোনো দেশে কোনোদিন কোনো স্ত্রী লোক লেখেনি। কি শুনে নির্ঝরিণীর মেয়েলি তার্কিকতা চড়ে উঠল। সে বলল, কেন মেয়েরা লিখতে পারবে না? মেয়েরা কি এতই হীন? রাগ করে কি করবে? দৃষ্টান্ত দেখাও না। তোমার মতো যদি আমার ইতিহাস পড়া থাকতো তবে নিশ্চয়ই আমি ঢের দৃষ্টান্ত দেখাতে পারতাম। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দর্পহরণ। এর আগেও আমাদের চ্যানেলে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন গল্প শুনেছেন। তাদের মধ্যে সম্পত্তি সমর্পণ, খোকা বাবুর প্রত্যাবর্তন, স্ত্রীর পত্র, দেনা পাওনা ইত্যাদি অন্যতম। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্টওয়ার্কে রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দর্পহরণ। কিভাবে গল্প লিখতে হয় তা সম্প্রতি শিখেছি। বঙ্কিমবাবু আর স্যার ওয়াল্টার স্কট পড়ে আমার বিশেষ কোনো লাভ হয়নি। এবার লাভ কোথা থেকে হলো আর কেমন করে হলো, আমার এই প্রথম গল্পেই সেই কথাটা লিখতে বসলাম। আমার বাবার মতামত অনেক রকম ছিল, কিন্তু বাল্যবিবাহের বিরুদ্ধে কোনো মত তিনি বই পড়ে বা স্বাধীন বুদ্ধি থেকে গড়ে তোলেননি। আমার বিয়ে যখন হয় তখন 17 পেরিয়ে 18 পা দিয়েছি। তখন আমি কলেজে 3rd ইয়ারে পড়ি। আর তখন আমার মনের ভেতর যৌবনের প্রথম দক্ষিণা বাতাস বইতে শুরু করে। কত অজানা দিক থেকে, কত ভাষায় প্রকাশ করা যায় না এমন গান, গন্ধ, কাঁপুনি আর মর্মর শব্দে আমার তরুণ জীবনকে উৎসুক করে তুলেছিল। তা এখনো মনে পড়লে বুকের ভেতর দীর্ঘশ্বাস ভরে ওঠে। তখন আমার মা ছিলেন না। আমাদের শূন্য সংসারে লক্ষ্মী আনার জন্য আমার পড়াশোনা শেষ হওয়ার অপেক্ষা না করেই বাবা 12 বছরের বালিকা নির্ঝরিণীকে আমাদের ঘরে আনলেন। নির্ঝরিণী নামটি হঠাৎ শ্রোতাদের কাছে প্রচার করতে সংকোচ বোধ করছি, কারণ তাদের অনেকেরই বয়স হয়েছে, আর অনেকেই স্কুল মাস্টারি, মুনসেফি এবং কেউ কেউ বা সম্পাদকের কাজও করেন। তাঁরা আমার শ্বশুরমশাইয়ের নাম নির্বাচনের রুচির অতিরিক্ত মিষ্টি ভাব তার নতুনত্ব দেখে হাসবেন এমন আশঙ্কা আছে। কিন্তু আমি তখন অল্প বয়সী ছিলাম, বিচার শক্তির কোনো বালাই ছিল না। তাই নামটি বিয়ের সম্বন্ধ হওয়ার সময়ই যেমন শুনলাম, অমনি কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এখন বয়স হয়েছে, আর ওকালতি ছেড়ে মুনসেফির চাকরি পাওয়ার জন্য বড়ই ব্যগ্র হয়ে উঠেছি। তবুও হৃদয়ের মধ্যে ওই নামটি পুরনো বেহালার আওয়াজের মতন আরো বেশি মোলায়েম হয়ে পাচ্ছে। প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলো ছোটখাটো বাধার জন্যই মধুর। লজ্জার বাধা, ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা, এগুলোর আড়াল থেকে প্রথম পরিচয়ের যে আভাস আসতে থাকে তা ভোরের আলোর মতো রঙিন। তা দুপুরের মতন এতটা স্পষ্ট, আবরণহীন আর বর্ণচ্ছটাহীন নয়। আমাদের সেই নতুন পরিচয়ের মাঝখানে বাবা বিন্ধু পর্বতের মতো এসে দাঁড়ালেন। তিনি আমাকে হোস্টেলে নির্বাসিত করে দিয়ে তার বৌমাকে বাংলা লেখাপড়া শেখাতে শুরু করলেন।
আর আমার এই গল্পের শুরু হলো সেইখান থেকেই। শ্বশুরমশাই কেবল তার মেয়ের নামকরণ করেই চুপ করেছিলেন না, তিনি তাকে শিক্ষাদানেরও প্রচুর আয়োজন করেছিলেন। এমনকি উপক্রমণিকা তার মুখস্থ করা শেষ হয়েছিল। মেঘনাদবধ কাব্য পড়তে হেমবাবুর টিকার আর কোনো প্রয়োজন হতো না। হোস্টেলে গিয়ে তার পরিচয় পেয়েছিলাম। আমি সেখানে থাকতে নানা উপায়ে বাবাকে লুকিয়ে নতুন বিরহের তাপে অত্যন্ত উত্তপ্ত দুই একখানা চিঠি তাকে পাঠাতে শুরু করেছিলাম। তাতে কোটেশন মার্ক না দিয়ে আমাদের নতুন কবিদের কাব্য ছেঁকে অনেক কবিতা ঢেলেছিলাম। ভেবেছিলাম প্রেমিকার কেবল প্রেম আকর্ষণ করাই যথেষ্ট নয়, শ্রদ্ধাও চাই। আর শ্রদ্ধা পেতে গেলে বাংলা ভাষায় যেরকম রচনা প্রণালীর আশ্রয় নেওয়া উচিত, যেটা আমার স্বভাবত আসে না, আর সেই জন্য অন্য জহুরিরা যেসব মণি ফুটো করে রেখেছিলেন, আমার চিঠি তা সুতোর মতন গেঁথে পাঠাতো। কিন্তু এর মধ্যে মণিগুলো অন্যের, কেবল সুতোটুকুই আমার। আর এই বিনয়টুকু স্পষ্ট করে প্রচার করা আমি ঠিক সঙ্গত মনে করিনি। কালিদাসও করতেন না, যদি সত্যিই তার মণিগুলো চোরাই মাল হতো। চিঠির উত্তর পেলাম, আর তারপর থেকে যথাস্থানে কোটেশন মার্ক দিতে কোনো কার্পণ্য করিনি। এটুকু বেশ বোঝা গেল যে নববধূ বাংলা ভাষাটা বেশ জানেন। তার চিঠিতে বানান ভুল ছিল কিনা তার উপযুক্ত বিচারক আমি নই, কিন্তু সাহিত্যবোধ বা ভাষাবোধ না থাকলে এমন চিঠি লেখা যে যায় না, সেটুকু আন্দাজে ঠিক বুঝতে পারি। স্ত্রীর বিদ্যা দেখে ভালো স্বামীর যতটুকু গর্ব আর আনন্দিত হওয়া উচিত তা আমার হয়নি এমন কথা বললে আমাকে অন্যায় অপবাদ দেয়া হবে। কিন্তু তারই সঙ্গে একটু অন্য ভাবও ছিল। সে ভাবটুকু উচ্চতরের না হতে পারে, কিন্তু স্বাভাবিক। মুশকিল এই যে উপায়ে আমার বিদ্যার পরিচয় দিতে পারতাম সেটা বালিকার পক্ষে দুর্গম। সে যেটুকু ইংরাজি জানে তাতে বার্কম্যাকেলের ছাঁদের চিঠি তার উপর চালাতে গেলে মশা মারতে কামান দাগা হতো। মশার কিছুই ছিল না, কেবল ওই ধোঁয়ার আওয়াজই সার হতো। আমার যে তিনজন প্রাণের বন্ধু ছিল তাদের আমার স্ত্রীর চিঠি না দেখিয়ে আর থাকতে পারলাম না। তার আশ্চর্য হয়ে বলল, এমন স্ত্রী পেয়েছো, এটা তো তোমার ভাগ্য গো। অর্থাৎ অন্য ভাষায় বলতে গেলে এমন স্ত্রীর উপযুক্ত স্বামী আমি নই। নিছড়েনির কাছ থেকে চিঠির উত্তর পাওয়ার আগেই যে কখানা চিঠি লিখে ফেলেছিলাম তাতে আবেগের উচ্ছ্বাস যথেষ্ট ছিল, কিন্তু বানান ভুলও নেহাত কম ছিল না। সতর্ক হয়ে লেখা যে দরকার তখন মনেও করিনি। সতর্ক হয়ে লিখলে এই বানান ভুল হয়তো কম পড়তো, কিন্তু আবেগের উচ্ছ্বাসটা মারা যেত। এমন অবস্থায় চিঠির মধ্যম ছেড়ে সামনাসামনি প্রেমালাপই নিরাপদ। সুতরাং বাবা অফিস গেলেই আমাকে কাজে পালাতে হতো। এতে আমাদের উভয় পক্ষেরই পড়াশোনার যে ক্ষতি হতো, গল্পগুজব করে তা সুদে আসলে পুষিয়ে নিতাম। বিশ্বজগতে যে কিছুই একেবারে নষ্ট হয় না, এক আকারে যা ক্ষতি অন্য আকারে তা লাভ। বিজ্ঞানের এই তথ্য প্রেমের পরীক্ষাগারে বারবার যাচাই করে নিয়ে একেবারে নিঃসংশয় হয়েছি। এমন সময়ে আমার স্ত্রীর জেরতো বোনের বিয়ের সময় উপস্থিত। আমরা তো নিয়ম মতো আইবুড়ো ভাত দিয়েই খালাস, কিন্তু আমার স্ত্রী স্নেহের আবেগে একটা কবিতা রচনা করে লাল কাগজে লাল কালি দিয়ে লিখে তার বোনকে না পাঠিয়ে থাকতে পারল না। সেই লেখাটি কেমন করে বাবার হাতে গিয়ে পড়ল। বাবা তার বৌমার কবিতার রচনার দক্ষতা, সুন্দর ভাব, প্রাসাদ গুণ, প্রাঞ্জলতা ইত্যাদি শাস্ত্রসম্মত নানা গুণের সমাবেশ দেখে বড় অভিভূত হয়ে গেলেন। তার বয়স্ক বন্ধুদের দেখালেন, বাহ বাহ, খাসা খাসা, দারুণ দারুণ, বাহ, এই নইলে লেখা। বাহ 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 বাহ, বাহ 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 বাহ, দারুণ হয়েছে, দারুণ। নববধূর যে রচনা শক্তি আছে এ কথা কারোর অজানা রইল না। আর হঠাৎ এই রকম খ্যাতি ছড়িয়ে পড়ায় রচয়িনীর কানের গোড়া আর দুই গাল লাল রঙের হয়ে উঠেছিল। অভ্যেসবশত তা মিলিয়েও গেল।
আগেই বলেছি, কোনো জিনিস একেবারে মিলিয়ে যায় না। কি জানি, লজ্জার আভাটা তার কোমল গাল ছেড়ে আমার কঠিন হৃদয়ের লুকানো কোণে হয়তো আশ্রয় নিয়ে থাকবে। কিন্তু তাই বলে স্বামীর কর্তব্যে কোনো ঢিলেমি করিনি। পক্ষপাতহীন সমালোচনার দ্বারা স্ত্রীর রচনার দোষ সংশোধনে আমি কখনোই আলস্য করিনি। বাবা তাকে নির্বিচারে যতই উৎসাহ দিয়েছেন, আমি ততই সতর্কতার সঙ্গে ভুল দেখিয়ে দিয়ে তাকে যথোচিত সংযত করেছি। আমি ইংরাজি বড় বড় লেখকের লেখা দেখিয়ে তাকে অভিভূত করতে ছাড়ি। সে কোকিলের ওপর একটা কি লিখেছিল, আমি সেলির স্কাইলার্ক আর কিটসের নাইটেঙ্গেল শুনিয়ে তাকে এক প্রকার চুপ করিয়ে দিয়েছিলাম। তখন বিদ্যার জোরে আমিও যেন শেলি আর কিটসের গৌরবের কিছুটা ভাগীদার হয়ে পড়লাম। আমার স্ত্রীও ইংরাজি সাহিত্য থেকে ভালো ভালো জিনিস তাকে অনুবাদ করে শোনানোর জন্য আমাকে পীড়াপিড়ি করত। আমি গর্বের সঙ্গে তার অনুরোধ রক্ষা করতাম। তখন ইংরাজি সাহিত্যের মহিমায় উজ্জ্বল হয়ে উঠে আমার স্ত্রীর প্রতিভাকে কি ম্লান করিনি? মেয়েদের কমনীয়তার পক্ষে এইটুকু ছায়ার আচ্ছাদন দরকার। বাবা এবং বন্ধু বান্ধবেরা তা বুঝতেন, কাজেই আমাকে এই কঠোর কর্তব্যের ভার নিজেকেই নিতে হয়েছিল। মাঝরাতের চাঁদ দুপুরের সূর্যের মতন হয়ে উঠলে দুদণ্ড বাহবা দেওয়া চলে, কিন্তু তারপরে ভাবতে হয় ওটাকে ঢাকা দেওয়া যায় কি উপায়ে। আমার স্ত্রীর লেখা বাবা এবং আরো অনেকেই কাগজে ছাপাতে উদ্যত ছিলেন। নির্ঝরিণী তাতে লজ্জা প্রকাশ করত, আর আমি তার সেই লজ্জা রক্ষা করেছি। কাগজে ছাপাতে দিইনি, কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার বন্ধ করতে পারা গেল না। এর খারাপ ফল যে কত দূর হতে পারে কিছুকাল পরে তার পরিচয় পেয়েছিলাম। তখন উকিল হয়ে আলিপুরে বেরোচ্ছি। একটা উইল কেস নিয়ে বিরোধী পক্ষের সঙ্গে খুব জোরের সঙ্গে লড়ছিলাম। উইলটি বাংলায় লেখা। নিজের পক্ষের অনুকূলে তার অর্থ যে কতটা স্পষ্ট তা নিয়ম মতো প্রমাণ করছিলাম। এমন সময় বিরোধী পক্ষের উকিল বলে উঠলেন, আমার বিদ্বান বন্ধু যদি তার বিদুষী স্ত্রীর কাছ থেকে এই উইলটি বুঝে নিয়ে আসতেন, তবে এরম অদ্ভুত ব্যাখ্যা দিয়ে মাতৃভাষাকে ব্যথিত করে তুলতেন না, ঠিক কিনা? উনুনে আগুন ধরানোর সময় ফু দিতে দিতে নাকের জলে চোখের জলে হতে হয়, কিন্তু ঘরে লাগা আগুন নেভানোই দায়। মানুষের ভালো কথা চাপা থাকে, আর ক্ষতিকারক কথাগুলো মুখে মুখে হু হু শব্দে ছড়িয়ে পড়ে। আর এই গল্পটিও সর্বত্র প্রচারিত হলো। ভয় হয়েছিল পাছে আমার স্ত্রীর কানে ওঠে, কিন্তু সৌভাগ্যক্রমে ওঠেনি। অন্তত এ বিষয়ে তার কাছ থেকে কোনো আলোচনা কখনো শুনিনি। একদিন একজন অপরিচিত ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হতেই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি শ্রীমতী নির্ঝরিণী দেবের স্বামী? আমি বললাম, আমি তার স্বামী কিনা সে কথা জবাব দিতে চাই না, তবে তিনি আমার স্ত্রী বটেন। বাইরের লোকের কাছে স্ত্রীর স্বামী বলে খ্যাতি লাভ করা আমি গৌরবের বিষয় বলে মনে করি না। সেটা যে গৌরবের বিষয় নয়, সে কথা আমাকে আরেক ব্যক্তি অপ্রয়োজনীয় স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিয়েছিলেন। আগেই শ্রোতারা খবর পেয়েছেন আমার স্ত্রীর জেঠতো বোনের বিয়ে হয়েছে। তার স্বামীটা অত্যন্ত বর্বর আর বদমাশ। স্ত্রীর প্রতি তার অত্যাচার অসহ্য। আমি এই পাষণ্ডের নিষ্ঠুর আচরণ নিয়ে আত্মীয় সমাজে আলোচনা করছিলাম। সে কথা অনেক বড় হয়ে তার কানে উঠেছিল। সে তারপর থেকে আমাকে লক্ষ্য করে সবার কাছে বলে বেড়াচ্ছে যে নিজের নামে শুরু করে শ্বশুরের নামে পর্যন্ত উত্তম মধ্যম অধম অনেক রকম খ্যাতির বিবরণ শাস্ত্রে লেখা আছে, কিন্তু নিজের স্ত্রীর খ্যাতিকে যশস্বী হবার কল্পনা
কবির মাথাতেও আসেনি। এমন সব কথা লোকের মুখে মুখে চলতে শুরু করলে স্ত্রীর মনে তো অহংকার জন্ম নিতেই পারে। বিশেষত বাবার একটু বদভ্যেস ছিল। বীরঝরিণীর সামনেই তিনি আমাদের দুজনের বাংলা ভাষার জ্ঞান নিয়ে কৌতুক করতেন। একদিন তিনি বললেন, বোমা, ওই যে হরি যে বাংলার চিঠিগুলো লেখে তার বানানটা তুমি দেখে দাও না কেন? আমাকে এক চিঠি লিখেছে, তাতে জগদীন্দ্র লিখতে দীর্ঘই বসিয়েছে। হ্যাঁ, শুনে বাবার বৌমা নীরবে একটুখানি মুচকি হাসল। আমিও কথাটাকে ঠাট্টা বলে হাসলাম, কিন্তু এরকম ঠাট্টা ওটাও ভালো নয়। স্ত্রীর অহংকারের পরিচয় পেতে আমার দেরি হলো না। পাড়া ছেলেদের এক ক্লাব আছে, সেখানে একদিন তারা এক বিখ্যাত বাংলা লেখককে বক্তৃতা দিতে রাজি করেছেন। অন্য একজন বিখ্যাত লোককে সভাপতিও ঠিক করা হয়, কিন্তু তিনি বক্তৃতার আগে অসুস্থতা জানিয়ে ছুটি নিলেন। ছেলেরা আর কোনো উপায় না দেখে আমাকে ধরল। আমার প্রতি ছেলেদের একটা অকারণ শ্রদ্ধা দেখে আমি বেশ খুশি হয়ে উঠলাম। বললাম, হ্যাঁ তা বেশ, তো বিষয়টা কি বলো তো? প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য। বেশ হবে, দুটোই আমি ঠিক সমান জানি। শুনছেন আজকের গল্প, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের দর্পহরণ। এরকম আরও গল্প শুনতে আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনাদের এই ছোট্ট একটা কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে আর দেরি কেন, শোনা যাক গল্পের বাকি অংশটি। শুনতে থাকুন দর্পহরণ পরবর্তী অংশ। পরের দিন সভায় যাওয়ার আগে জল খাবার আর কাপড় চোপড়ের জন্য স্ত্রীকে একটু তাড়া দিতে রাখলাম। এই ছড়িনি বলল, কেন গো, এত ব্যস্ততা কেন? আবার কি পাত্রী দেখতে যাচ্ছ? হ্যাঁ, একবার দেখেই তো নাকে কানে খত দিয়েছি, আর নয়। তবে এত সাজগোজের তারা যে? স্ত্রীকে গর্বের সঙ্গে সমস্ত ব্যাপারটা বললাম। শুনে সে বিন্দু মাত্র উল্লাস প্রকাশ না করে ব্যাকুলভাবে আমার হাত চেপে ধরে বলল, তুমি পাগল হয়েছ? না না, সেখানে তুমি যেতে পারবে না। রাজপুত নারী যুদ্ধের সাজ পরিয়ে স্বামীকে রণক্ষেত্রে পাঠিয়ে দিল, আর বাঙালির মেয়ে কি বক্তৃতা সভাতেও পাঠাতে পারে না? ইংরেজি বক্তৃতা দিলে আমি ভয় পেতাম না, কিন্তু থাক না, অনেক লোক আসবে, তোমার অভ্যাস নেই। শেষকালের কথাটা আমিও কি মাঝে মাঝে ভাবিনি? রামমোহন রায়ের গানটা মনে পড়ছিল। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, অন্যে বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর। বক্তার বক্তৃতা শেষে উঠে দাঁড়ানোর সময় সভাপতি যদি হঠাৎ দৃষ্টিহীন, দুর্বল আর আড়ষ্ট অবস্থায় একেবারে নিরুত্তর হয়ে পড়ে, তবে কি দশা হবে? এসব কথা চিন্তা করে ওই পালিয়ে যাওয়া সভাপতি মশাইয়ের চেয়ে আমার স্বাস্থ্য যে কোন অংশে ভালো ছিল এমন কথা বলতে পারি না। বুক ফুলিয়ে স্ত্রীকে বললাম, নির্ঝর, তুমি কি মনে করো আমি কিছুই মনে করি না, কিন্তু আমার আজ খুব মাথা ধরেছে, বোধহয় জ্বরও আসবে। তুমি আজ আমাকে ফেলে যেতে পারবে না। সে আলাদা কথা, তোমার মুখটা একটু লাল দেখাচ্ছে বটে। সেই লালটা সভাস্থলে আমার দুরাবস্থা কল্পনা করে লজ্জায় নাকি আসন্ন জ্বরের আবেশে, সে কথা সন্দেহমুক্ত হয়ে যাচাই না করে আমি ক্লাবের সেক্রেটারিকে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে রেহাই পেলাম।
বলাই বাহুল্য স্ত্রীর জ্বরের ভাব খুব তাড়াতাড়ি ছেড়ে গেল। আমার অন্তরাত্মা বলতে লাগলো, আর সব ভালো হলো, কিন্তু তোমার বাংলা বিদ্যা সম্বন্ধে তোমার স্ত্রীর মনে যে সংস্কার, এটা তো ভালো নয়। তিনি নিজেকে মস্ত বিদুষী বলে ঠাউরেছেন। কোনোদিন বা মশারির মধ্যে নাইট স্কুল খুলে তিনি তোমাকে বাংলা পড়ানোর চেষ্টা করবেন। আমি বললাম, ঠিক কথা, এই বেলা অহংকারে চূর্ণ না করলে ক্রমে আর তার নাগাল পাওয়া যাবে না। সেই রাত্রেই তার সঙ্গে একটু খিটমিট পাঠালাম। গল্প শিক্ষা যে কিরকম ভয়ঙ্কর জিনিস পোপের কাব্য থেকে তার উদাহরণ তুলে তাকে শোনালাম। এটাও বোঝালাম, কোনো মতে বানান কিংবা ব্যাকরণ বাঁচিয়ে লিখলেই যে লেখা হলো তা নয়। আসল জিনিসটা হচ্ছে আইডিয়া বা ধারণা। কেসে বললাম, সেটা উপক্রমণিকায় পাওয়া যায় না, সেটার জন্য মাথা চাই, বুঝলে? মাথা। মাথা যে কোথায় আছে সে কথা তাকে স্পষ্ট করে পড়িনি, কিন্তু তবুও কোথায় কথাটা অস্পষ্ট ছিল না। আমি বললাম, বুঝলে, এই লেখার যোগ্য কোনো লেখা কোনো দেশে কোনোদিন কোনো স্ত্রী লোক লেখেনি। কি? শুনে নির্ঝরিণীর মেয়েলি তার্কিকতা চড়ে উঠল। সে বলল, কেন মেয়েরা লিখতে পারবে না? মেয়েরা কি এতই হীন? রাগ করে কি করবে? দৃষ্টান্ত দেখাও না। তোমার মতো যদি আমার ইতিহাস পড়া থাকতো তবে নিশ্চয়ই আমি ঢের দৃষ্টান্ত দেখাতে পারতাম। এই কথাটা শুনে আমার মন একটু নরম হয়েছিল, কিন্তু তর্ক এখানেই শেষ হয়নি। এর শেষ যেখানে সেটা পরে বর্ণনা করা যাচ্ছে। উদ্দীপনা নামে এক মাসিক পত্রিকায় ভালো লেখার জন্য 50 টাকা পুরস্কারের ঘোষণা ছিল। কথাই স্থির হলো আমরা দুজনেই সেই কাগজে দুটো গল্প লিখে পাঠাবো, দেখি কার ভাগ্যে পুরস্কার জোটে। রাতের ঘটনা তো এই। পরদিন সকালের আলোয় বুদ্ধি যখন পরিষ্কার হয়ে এলো তখন দ্বিধা হতে লাগলো, কিন্তু প্রতিজ্ঞা করলাম এ সুযোগ ছেড়ে দেওয়া হবে না। যেমন করেই হোক আমাকে জিততেই হবে। হাতে তখনও 2 মাস সময় ছিল। প্রকৃতিবাদ অভিধান কিনলাম, বঙ্কিমের বইগুলো সংগ্রহ করলাম, কিন্তু বঙ্কিমের লেখা আমার চেয়ে আমার অন্দরমহলে বেশি পরিচিত। তাই সেই মহৎ আশ্রয় আমাকে ছাড়তে হলো। ইংরাজি গল্পের বই দেদার পড়তে লাগলাম। অনেকগুলো গল্প ভেঙে চুরে একটা প্লট দাঁড় করালাম। প্লটটা খুবই চমৎকার হয়েছিল, কিন্তু মুশকিল হলো এই যে বাঙালি সমাজে সেসব ঘটনা কোনো অবস্থাতেই ঘটতে পারে না। অতি প্রাচীনকালের পাঞ্জাবের সীমান্ত দেশে গল্পের ভিত্তি পাতলাম। সেখানে সম্ভব অসম্ভবের সমস্ত বিচার একেবারে বাতিল হওয়াতে কলমের মুখে কোনো বাধা রইল না। উদ্দাম প্রেম, অসম্ভব বীরত্ব, নিদারুণ পরিণতির সার্কাসের ঘোড়ার মতো আমার গল্প ঘিরে অদ্ভুত গতিতে ঘুরতে লাগলো। রাতে আমার ঘুম হতো না। দিনে খাবার সময় ভাতের থালা ছেড়ে মাছের ঝোলের বাটিতে ডাল ঢেলে দিতাম। আমার অবস্থা দেখে নির্ঝরিণী আমাকে অনুরোধ করে বলল, আমার মাথা খাও, তোমাকে আর গল্প লিখতে হবে না, আমি হার মানছি। তুমি কি মনে করছো আমি দিনরাত কেবল গল্প ভেবেই মরছি? কিছুই না, আমাকে মক্কেলের কথা ভাবতে হয়। তোমার মতো গল্প আর কবিতা চিন্তা করার অবসর পড়ে থাকলে আমার আর ভাবনা কি ছিল? যাই হোক, ইংরাজি প্লট আর সংস্কৃত অভিধান মিলিয়ে একটা গল্প খাড়া করলাম। মনের কোণে ধর্মবুদ্ধিতে একটু কষ্ট বোধ হতে লাগলো। ভাবলাম বেচারা নির্ঝর ইংরাজি সাহিত্য পড়েনি, তার ভাব সংগ্রহ করার জায়গা বেশ ছোট। আমার সঙ্গে তার এই লড়াই নিহাতি অসমকক্ষের লড়াই। যাই হোক, লেখা পাঠানো হয়েছে। বৈশাখের সংখ্যায় পুরস্কারযোগ্য গল্পটি বেরোবে। যদিও আমার মনে কোনো আশঙ্কা ছিল না,
তবু সময় যত ঘনিয়ে এলো মনটা ততই চঞ্চল হয়ে উঠল। বৈশাখ মাস এলো। একদিন আদালত থেকে সকাল সকাল ফিরে এসে খবর পেলাম বৈশাখের উদ্দীপনা এসেছে। আমার স্ত্রী তা পেয়েছে। ধীরে ধীরে নিঃশব্দ পায়ে অন্দরমহলে গেলাম। শোবার ঘরে উঁকি মেরে দেখলাম আমার স্ত্রী কড়াইতে আগুন জ্বেলে একটা খাতা পোড়াচ্ছে। দেওয়ালের আয়নায় তীর্ছড়িনীর মুখে যে ছায়া দেখা যাচ্ছে তাতে স্পষ্ট বোঝা গেল একটু আগেই সে কেঁদে নিয়েছে। মনে আনন্দ হলো, কিন্তু সে সঙ্গে একটু দয়াও হলো। আহা, বেচারির গল্পটি উদ্দীপনায় বেরোয়নি, কিন্তু এই সামান্য ব্যাপারে এত দুঃখ। মেয়েদের অহংকারে এত অল্পেই ঘা পড়ে। আমি আবার নিঃশব্দে পায়ে ফিরে গেলাম। উদ্দীপনা অফিস থেকে নগদ দাম নিয়ে একটা পত্রিকা কিনে আনলাম। আমার লেখা বেরিয়েছে কিনা দেখার জন্য পত্রিকা খুললাম। সূচিপত্র দেখলাম। পুরস্কারযোগ্য গল্পটির নাম আমার লেখা গল্প বিক্রম নারায়ণ নয়, তার নাম ননদিনী। আর তার রচয়িতার নাম কি? এই যে নির্ঝরিণী দেবী। বাংলাদেশে আমার স্ত্রী ছাড়া আর কারো নাম নির্ঝরিণী আছে কি? গল্পটা খুলে পড়লাম। দেখলাম নির্ঝরের সেই হতভাগিনী জেঠতুতো বোনের বিবরণটাই ডালপালা দিয়ে বর্ণনা করা হয়েছে। একেবারে ঘরের কথা, সাদামাটা কথা, কিন্তু সমস্ত ছবির মতো চোখের সামনে ভেসে উঠে আমার চোখ ভরে গেল। এই নির্ঝরিণী যে আমারই নির্ঝর তাতে কোনো সন্দেহ নেই। তখন আমার শোবার ঘরের সেই আগুন জ্বালানোর দৃশ্য আর ব্যথিত রমণীর সেই ম্লান মুখ অনেকক্ষণ চুপ করে বসে বসে ভাবতে লাগলাম। রাতে শুতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, নির্ঝর, যে খাতায় তোমার লেখাগুলো আছে সেটা কোথায়? কেন? সেটা নিয়ে তুমি কি করবে? আমি ছাপাতে দেব। আহা, আর ঠাট্টা করতে হবে না। না, ঠাট্টা করছি না, সত্যি ছাপাতে দেব। আম, সেটা কোথায় আমি জানি না। না নির্ঝর, কিছুতেই হবে না। বলো বলো, সেটা কোথায় আছে? সত্যিই সেটা নেই। কেন, কি হলো? সেটা আমি পুড়িয়ে ফেলেছি। সে কি? কবে পড়ালে? আজই পুড়িয়েছি। আমি কি জানি না যে আমার লেখা ছাই লেখা? মেয়েদের রচনা বলে লোকে মিথ্যে প্রশংসা করে। এরপর থেকে আজ পর্যন্ত নির্ঝরকে অনেক সাধ্য সাধনা করেও একটা লাইনও লেখাতে পারিনি। ইতি শ্রী হরিশ্চন্দ্র হালদার। এতক্ষণ ধরে যে গল্পটি শোনানো হলো তার 15 আনাই বানানো গল্প। আমার স্বামী যে বাংলা কতটা জানেন তা তার লেখা উপন্যাসে পড়লেই কারো বুঝতে বাকি থাকবে না। ছি ছি, নিজের স্ত্রীকে নিয়ে এমনি করে কি গল্প বানাতে হয়? ইতি শ্রীমতী নির্ঝরিণী দেবী।
মেয়েদের চালাকি সম্বন্ধে দেশ বিদেশি শাস্ত্রে অশাস্ত্রে অনেক কথা আছে, তা মনে করে শ্রোতারা ঠকবেন না। আমার লেখাটুকুর ভাষার বানান কে সংশোধন করে দিয়েছেন সে কথা আর আমাকে বলতে হবে না, না বললেও বিজ্ঞ শ্রোতা অনুমান করতে পারবেন। আমার স্ত্রী যে কটা লাইনে লিখেছেন তার বানান ভুলগুলো দেখলেই শ্রোতা বুঝতে পারবেন সেগুলো ইচ্ছে করেই করা। তার স্বামী যে বাংলায় পরম পণ্ডিত এবং গল্পটা যে আষাঢ়ে, এটাই প্রমাণ করার এই অতি সহজ উপায় তিনি বের করেছেন। আর এই জন্যই কালিদাস লিখেছেন মেয়েদের অশিক্ষিত পটুত্বের কথা। তিনি নারী চরিত্র বুঝতেন, আমিও সম্প্রতি চোখ ফোটার পর থেকে বুঝতে শুরু করেছি। ভবিষ্যতে হয়তো কখনো কালিদাস হয়ে উঠতেও পারবো। কালিদাসের সঙ্গে আরো কিছু মিলও দেখতে পাচ্ছি। শুনেছি কবিবর নতুন বিয়ের পর তার বিদুষী স্ত্রীকে যে শ্লোক রচনা করে শোনান তাতে উষ্ট্র শব্দ থেকে রফলাটা বাদ দিয়েছিলেন। শব্দ প্রয়োগ সম্বন্ধে এরকম দুর্ঘটনা বর্তমান লেখকের দ্বারা অনেক ঘটেছে। অতএব সমস্ত গভীরভাবে বিবেচনা করে আশা হচ্ছে যে কালিদাসের যেরকম পরিণতি হয়েছিল আমার পক্ষেও তা অসম্ভব নয়। ইতি শ্রী হরিশ্চন্দ্র হালদার। এ গল্প যদি ছাপানো হয় আমি বাপের বাড়ি চলে যাব। ইতি শ্রীমতী নির্জরিণী দেবী। হ্যাঁ, আমিও তখনই শ্বশুর বাড়ি যাত্রা করব। ইতি শ্রী হরিশ্চন্দ্র হালদার। শুনলেন আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দর্পহরণ। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনিং শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।